ভারতের উপর নাখোশ আমেরিকা, কিন্তু কেন? রাশিয়ার কাছ থেকে দিল্লির অস্ত্র কেনা নাকি ব্রিক্সে যোগ দেয়া, কি বলছে যুক্তরাষ্ট্র? পাকিস্তানের করাচিতে জেল ভেঙে পালিয়ে গেল 200-রও বেশি বন্দী, তাদের মধ্যে কি মোস্ট ওয়ান্টেড অপরাধী বা জঙ্গি রয়েছে? ঘুটঘুটে অন্ধকার তো বটেই, চোখ বন্ধ করেও পরিষ্কার দেখা যাবে সব, কিন্তু কিভাবে সম্ভব? কি বলছে প্রযুক্তি, কি বলছেন গবেষকরা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। বেশ কিছুদিন ধরেই ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন চলছে আমেরিকার। সম্পর্কের এই ফাটল নিয়ে এবার মুখ খুলেছে যুক্তরাষ্ট্র। জানিয়েছে রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনা, চীন রাশিয়ার নেতৃত্বাধীন জোট ব্রিক্সে ভারতের যোগ দেওয়া সহ বিভিন্ন কারণে দিল্লির ওপর নাখোশ ওয়াশিংটন। জবাবে কি বলছে ভারত? পাকিস্তানের সাথে সাম্প্রতিক লড়াইয়ের পর রাশিয়ার কাছ থেকে কি আরও অস্ত্র কিনবে ভারত? সেক্ষেত্রে কোথায় গিয়ে ঠেকবে ভারত আমেরিকার এই সম্পর্ক? হিজল জোবাইরের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র ও ভারতের মধুর সম্পর্ক আর আগের মতো নেই। এটা যে দিন দিন শীতল হয়ে উঠছে তা বুঝতে বিশ্লেষক না হলেও চলে। যে কোনো সাধারণ মানুষও সহজেই টের পাচ্ছে দুই দেশের মধ্যে উষ্ণতার ঘাটতি। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর দিল্লি ওয়াশিংটন সম্পর্ক যেন পড়তির দিকে, অথচ এমনটি মোটেই প্রত্যাশা ছিল না। প্রথম দফায় ক্ষমতায় এসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ঈর্ষণীয় মাত্রার বন্ধুত্ব গড়ে তুলেছিলেন ট্রাম্প, কিন্তু সে যেন দূর অতীত। এ যাত্রায় যুক্তরাষ্ট্র সফরে গিয়ে সেই ট্রাম্পকে আর পাননি মোদী। অবশেষে ভারতের প্রতি ট্রাম্প প্রশাসনের নাখোশ হওয়ার কারণগুলো স্পষ্টভাবে জানা গেল। প্রথমবারের মতো প্রকাশ্যে এ নিয়ে মুখ খুলেছেন মার্কিন কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লাটনিক। মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে ভারত যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদারিত্ব ফোরামের ৮ম সভায় ভারতের প্রতি যুক্তরাষ্ট্রের মনোভাব বর্তমানে কেন নেতিবাচক সেসব নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। এ সময় দিল্লিকে ব্যাপক কটাক্ষ করেন লাটনিক। তিনি বলেন, যুক্তরাষ্ট্র চায় ভারতের সাথে বন্ধুত্ব নতুন করে শক্তিশালী হোক, কিন্তু ভারত যেভাবে সামরিক খাতসহ বিভিন্ন খাতে দিন দিন রাশিয়ার প্রতি নির্ভরশীল হয়ে পড়ছে তা নিয়ে অসন্তুষ্ট ট্রাম্প। ভারত নিয়মিতই রাশিয়ার কাছ থেকে অস্ত্র কিনছে, এটা নিয়ে আপত্তি জানান তিনি। ওয়াশিংটন চায় দিল্লি তার কাছ থেকে অস্ত্র কিনুক। একেবারে সুস্পষ্ট কিছু বিষয় আছে, ভারত সরকার সেগুলো করায় স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্র দূরে সরে গেছে। উদাহরণস্বরূপ বলা যায়, ভারত সাধারণত রাশিয়ার কাছ থেকেই অস্ত্র কেনে। এটা যুক্তরাষ্ট্রের সাথে ভারতের যে বন্ধুত্ব, অনেকটা তার বিরুদ্ধে আচরণ। একই সাথে শত্রুভাবাপন্ন চীন ও রাশিয়ার নেতৃত্বাধীন জোট ব্রিক্সে ভারতের যোগ দেয়া নিয়েও ট্রাম্পের আপত্তি আছে বলে জানান মার্কিন কমার্স সেক্রেটারি। ব্রিক্স ডলারের আধিপত্য খর্ব করতে কাজ করছে, বন্ধুপ্রতিম ভারতও তা সমর্থন করছে। যুক্তরাষ্ট্রের জন্য এটা অসন্তুষ্টির, বলেন এ কর্মকর্তা। আরেকটা বিষয়, যেমন ব্রিক্স, তারা বলছে চলো ডলারের উপর থেকে সমর্থন তুলে নেই, ডলারের আধিপত্য ভেঙে দেই। এভাবে তো কেউ যুক্তরাষ্ট্র বা মার্কিনীদের বন্ধুত্ব আশা করতে পারে না। প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি এর তীব্র সমালোচনা করেন। আশার কথা হলো ভারত সরকার এই সমালোচনাকে আমলে নিচ্ছে। লাটনিক বলেন, সমস্যাগুলো দূর করতে হলে কোনো রাগঢাক করার সুযোগ নেই। এগুলো নিয়ে সরাসরি এবং স্পষ্টভাবে আলোচনা হওয়া প্রয়োজন। এর মধ্য দিয়েই আগামীতে দুই দেশের বন্ধুত্ব জোরালো হওয়ার সুযোগ তৈরি হবে বলে অভিমত তার। নিকট ভবিষ্যতে ভারতের সাথে বাণিজ্য খাতে সম্পর্ক বাড়াতে নতুন চুক্তি হবে বলে আশাবাদ জানান লাটনিক। এদিকে রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনার ব্যাপারে ভারতের বিশেষ পক্ষপাত আছে। সম্প্রতি পাকিস্তানের সাথে সংঘাতেও রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ছিল ভারতের অন্যতম দাবার ঘুঁটি। এই সংঘাতে সাফল্যের জেরে ইতিমধ্যেই আরও বেশ কিছু S-400 কেনার প্রস্তাব দিয়েছে ভারত। শুধু তাই নয়, ক্ষেপণাস্ত্র ব্রাহ্মকে আরও অত্যাধুনিক করার ক্ষেত্রেও মস্কোর সহায়তা চায় দিল্লি। দুই দেশ যৌথভাবে এই কাজ করবে। এরই মাঝে এ ব্যাপারে কারিগরি সহায়তা দিতে সম্মত হয়েছে মস্কো। উদ্ভূত বাস্তবতায় আগামীতে দিল্লি ওয়াশিংটন সম্পর্ক কোন দিকে গড়ায় তাই দেখার বিষয়। হিজল জোবায়ের, বাংলা ভিশন।
পাকিস্তানের করাচির একটি কারাগার ভেঙে পালিয়ে গেছে 200-রও বেশি কয়েদি। পুলিশ জানিয়েছে ভূমিকম্পের সময় এসব বন্দীদের নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছিল। সেই সময় কারারক্ষীদের উপর হামলা চালিয়ে এবং ভাঙচুর করে পালিয়ে যায় কয়েদিরা। পুলিশের গুলিতে এক বন্দী নিহত হয়েছে। আহত হয়েছে এক কারারক্ষী সহ মোট 4 জন। এই ঘটনায় প্রশ্ন উঠেছে কারাগারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। প্রশ্ন উঠেছে পালিয়ে যাওয়া কয়েদিদের মধ্যে কি মোস্ট ওয়ান্টেড অপরাধী বা জঙ্গি রয়েছে? চন্দ্রিকা মজুমদারের ডেস্ক রিপোর্ট। একজন বা দুইজন নয়, ভাঙচুর, গোলাগুলি ও কারারক্ষীদের ওপর হামলা চালিয়ে জেল থেকে পালিয়ে গেছে 200-রও বেশি বন্দী। এত কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় প্রশ্ন উঠেছে কারাগারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। সেই সাথে পালিয়ে যাওয়া কয়েদিদের মাঝে বড় কোনো অপরাধী, সন্ত্রাসী বা জঙ্গি রয়েছে কিনা তা নিয়ে এলাকাতে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। কিভাবে, কি কারণে একসাথে এত কয়েদি পালিয়ে গেল? করাচি কর্তৃপক্ষ ও কারারক্ষীরা জানিয়েছে মূলত ভূমিকম্পের সুযোগ নিয়েই পালিয়ে গেছে বন্দীরা। কারা কর্তৃপক্ষ জানিয়েছে মাত্র 28 জন কর্মী থাকায় এত কয়েদিদের আটকানো যায়নি। এমনকি কারাগারে নেই কোনো সিকিউরিটি ক্যামেরাও। ভূমিকম্পের কারণে সম্পূর্ণ কারাগারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপদ স্থানে নেয়ার সময় প্রায় 100 থেকে 150 বন্দী বেরিয়ে এসে দরজার তালা ভেঙে ফেলে। এই দুর্যোগের মধ্যে এত ভিড় নিয়ন্ত্রণ করার জন্য আমাদের পর্যাপ্ত কর্মী না থাকলেও কয়েদিদের আটকানোর জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। তবে এই কারাগারে কোনো হাই প্রোফাইল বন্দী বিদেশি বা ভারতীয় নাগরিক ছিল না। এখানকার বন্দীরা ছোটখাটো মামলা এবং ছোটখাটো অপরাধে জড়িত, এজন্য এখানে কর্মী বেশি ছিল না। সোমবার দিবাগত রাতে পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সিন্ধুতে ভূমিকম্প হয়। সে সময় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছিল কয়েদিদের। আর সে সুযোগকে কাজে লাগিয়ে পালানোর সময় বন্দীদের সাথে কারারক্ষীদের সংঘর্ষ বাধে। কারাগারের ভেতরে ব্যাপক ভাঙচুর চালায় কয়েদিরা। এলাকাবাসী জানিয়েছে এদিন জেল চত্বরের ভেতরে প্রচণ্ড গোলাগুলির শব্দ শোনা গেছে। কারারক্ষীদের গুলিতে নিহত হয়েছে এক কয়েদি। বন্দীদের হামলায় গুরুতর আহত হয় এক কারারক্ষী। পালিয়ে যাওয়া বন্দীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। কয়েদিদের খোঁজে জেল গেটে ছুটে গেছেন তাদের স্বজনরাও। তেমনি একজন মাদক সেবনের জন্য আটক হওয়া হামজার মা জানতে চান কোথায় আছে তার প্রিয় সন্তান। আমার ছেলে হামজা এখানে বন্দী ছিল। মাদক সেবনের জন্য পুলিশ তাকে গ্রেফতার করেছিল। রবিবার রাতে তার সাথে আমার দেখা হয়। এরপর গত রাতে বন্দীদের পালিয়ে যাওয়ার খবর পাই। তবে আমার ছেলে বাড়ি পৌঁছায়নি, আবার কারাগারেও নেই। এখানে কেউ আমাকে তার অবস্থান জানাচ্ছে না, বরং লাঠি চার্জ করছে। আমার ছেলে বেঁচে আছে কিনা এটাও তারা আমাকে বলছে না। আমি এখন কার কাছে জিজ্ঞাসা করব? কোনো নিয়ম কানুন নেই এখানে। তবে এরই মধ্যে 80 জন কয়েদিকে বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করেছে দেশটির সামরিক বাহিনী। বাকি 133 পলাতককেও শিগগিরই গ্রেফতার করা হবে বলে জানিয়েছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। সিন্ধুর স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান জানিয়েছেন যে সকল পলাতক বন্দীকে শনাক্ত করা হয়েছে তাদের বাসস্থান সংলগ্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। চন্দ্রিকা মজুমদার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। যে কোনো ধরনের চুক্তিতে যাওয়ার আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নিশ্চয়তা চায় ইরান। নিশ্চয়তা না পেলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে ইরান সরে দাঁড়াবে না বলে সাফ জানিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী এই দেশটি। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ইরান কোনো চুক্তিতে গেলে যুক্তরাষ্ট্র কি সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেবে? মার্কিন প্রশাসনের কাছ থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে স্পষ্ট আশ্বাস চায় তেহরান। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, চুক্তির আগে যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। কিভাবে এসব নিষেধাজ্ঞা তুলে নেবে ওয়াশিংটন সে বিষয়ে জানতে চায় তেহরান। ইরান চুক্তির ব্যাপারে আশাবাদী, কিন্তু কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র ইরানের ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। এসব নিষেধাজ্ঞার অবসান চাই আমরা। কিন্তু দুঃখজনক ব্যাপার, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত কোনো স্পষ্ট তথ্য দেয়নি। তারা কবে কখন এই নিষেধাজ্ঞা তুলে নেবে আমরা তা জানতে চাই। তেহরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সংগ্রহ করছে বলে দাবি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইর। বলেন, গ্রহণযোগ্য চুক্তি পেলে তা ভেবে দেখা হবে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যে কোনো পরিস্থিতিতে দেশ ও দেশের জনগণ প্রাধান্য পাবে। যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের প্রস্তাব মেনে নেওয়া হবে না।
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে সরবে না ইরান। যৌক্তিক প্রস্তাব পেলে তেহরান যথাযথ পদক্ষেপ নেবে। আমরা যুক্তরাষ্ট্রের প্রস্তাব পেয়েছি। ইরানের নীতি মেনে দেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে আমরা এগোতে চাই। দেশের মানুষ আগে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে সরে দাঁড়াবে না ইরান। এসব শর্ত মেনে কেউ চুক্তি করতে চাইলে তবেই চুক্তি সম্ভব। গেল কয়েক সপ্তাহ ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক কর্মসূচি চুক্তির বিষয়ে আলোচনা চলছে। যুক্তরাষ্ট্র চায় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে সরে দাঁড়াক। অন্যদিকে ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যেতে চায়। এই অবস্থায় দেশ দুটির মধ্যে চুক্তির সম্ভাবনা খুব কম বলেই মত বিশ্লেষকদের। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ঘুটঘুটে অন্ধকারেও দেখবে মানুষ। শুধু তাই নয়, চোখের পাতা বন্ধ থাকলেও মানুষ স্পষ্ট দেখবে আশেপাশে কি হচ্ছে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও চীনের এক দল গবেষক আবিষ্কার করেছেন এমনই এক প্রযুক্তি। গবেষক ও প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন এই আবিষ্কার আমাদের দৃষ্টি ক্ষমতায় আনবে এক বৈপ্লবিক পরিবর্তন। ডেস্ক রিপোর্টে আরো জানাচ্ছেন ইমরান মাহমুদ। এবার রাতের অন্ধকারে অদৃশ্যকে দেখবে মানুষ। চীনের একদল গবেষক এমন এক কন্টাক্ট লেন্স আবিষ্কার করেছেন যার সাহায্যে ঘুটঘুটে অন্ধকারেও দেখা যাবে স্পষ্ট। শুধু যে অন্ধকারে দেখা যাবে তা না, গবেষকরা বলছেন চোখ বন্ধ থাকলেও একজন মানুষ দেখতে পাবেন তার সামনে কি হচ্ছে। নাইট ভিশন ক্যামেরা অনেক আগে থেকে প্রচলিত থাকলেও এই লেন্স আসলে আপনার চোখকে দেবে নাইট ভিশন ক্ষমতা। বিজ্ঞানের এই নতুন আবিষ্কার হয়তো বৈপ্লবিক পরিবর্তন আনবে আমাদের দেখার ক্ষমতায়। চীনের ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর একদল গবেষক এই লেন্সটি উদ্ভাবন করেছেন। নেচার জার্নালের একটি প্রতিবেদন মতে গবেষকরা এমন এক ধরনের ন্যানো পার্টিকেল তৈরি করেছেন যেগুলি ইনফ্রারেড আলো শোষণ করে দৃশ্যমান আলোতে রূপান্তরিত করতে পারে। এই ন্যানো পার্টিকেলগুলিকে একটি নরম ও স্বচ্ছ পলিমারে সংযুক্ত করে তৈরি করা হয়েছে কন্টাক্ট লেন্স। ফলে যে এই লেন্স পরবে তার চোখে চলে আসবে নাইট ভিশন ক্ষমতা। তবে সবচেয়ে চমকপ্রদ তথ্যটি দিয়েছে ফিজ.org। তারা বলছে এই কন্টাক্ট লেন্সের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এটি চোখ বন্ধ থাকলেও ইনফ্রারেড আলো শনাক্ত করতে পারে। গবেষণায় দেখা গেছে ইনফ্রারেড তরঙ্গদৈর্ঘ্য চোখের পাতা ভেদ করে ভেতরে প্রবেশ করতে পারে এবং সেই আলোকে লেন্সটি একটি বিশেষ প্রযুক্তির মাধ্যমে দৃশ্যমান করে তোলে। অর্থাৎ চোখ বন্ধ থাকলেও একজন ব্যক্তি চারপাশের তাপ ও ইনফ্রারেড সিগন্যালের সাহায্যে স্পষ্ট দেখতে পাবেন। ডয়েচ ভেলেতে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে এই লেন্স ভবিষ্যতে গভীর রাতের উদ্ধার মিশন, গোপন সামরিক পর্যবেক্ষণ, বিশেষ নিরাপত্তা অপারেশন, এমনকি শিল্প কারখানার তাপ নিরীক্ষণেও ব্যবহৃত হতে পারে। এমনকি যারা বর্ণান্ধত্বে ভোগেন তাদের জন্য এটি একটি কার্যকর দৃষ্টি সহায়ক হয়ে উঠতে পারে। তবে এই প্রযুক্তির কিছু সীমাবদ্ধতাও রয়েছে, যেমন এটি এখনও প্রাকৃতিক ইনফ্রারেড বা তাপ বিকিরণ সরাসরি শনাক্ত করতে সক্ষম নয়। গবেষকরা জানিয়েছেন ভবিষ্যতে আরও উন্নত ন্যানো পার্টিকেল প্রযুক্তির মাধ্যমে এই সীমাবদ্ধতা দূর করার পরিকল্পনা রয়েছে। অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে, এই প্রযুক্তি কি সাধারণ দৃষ্টিশক্তিতে কোনো সমস্যা তৈরি করবে? গবেষকরা জানিয়েছেন এই লেন্স প্রায় স্বচ্ছ এবং হালকা, ফলে এটি সাধারণ কন্টাক্ট লেন্সের মতোই আরামদায়ক এবং নিরাপদ। এটি ইনফ্রারেড আলোর পাশাপাশি দৃশ্যমান আলো ঠিকঠাকভাবে চোখে পৌঁছে দিতে পারে, ফলে সাধারণ দৃষ্টিতে কোনো ব্যাঘাত ঘটে না। দামের বিষয়ে এখনও স্পষ্ট কোনো ঘোষণা না এলেও অনুমান করা হচ্ছে প্রাথমিক পর্যায়ে এটি উচ্চ মূল্যের হবে। বর্তমানে উন্নত গবেষণাগারে তৈরি হওয়া পরীক্ষামূলক প্রযুক্তির খরচ বেশি হওয়াটাই স্বাভাবিক। তবে প্রযুক্তিটি বাণিজ্যিক পর্যায়ে পৌঁছলে দাম কিছুটা সাশ্রয়ী হতে পারে। গবেষক দল আশা প্রকাশ করেছেন আগামী কয়েক বছরের মধ্যেই এটি সবার নাগালে পৌঁছানো সম্ভব হবে। সার্বিকভাবে ইনফ্রারেড কন্টাক্ট লেন্স মানব সভ্যতার দৃষ্টিশক্তির ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করেছে। শুধু সেনাবাহিনী বা বিজ্ঞানী নয়, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও এই প্রযুক্তি একদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এমন প্রত্যাশাই এখন গবেষক ও প্রযুক্তি বিশ্লেষকদের। ভবিষ্যতের পৃথিবীতে মানুষ আর শুধু আলো থাকলেই দেখতে পাবে না, বরং অন্ধকারও হবে দৃষ্টিসীমার অন্তর্ভুক্ত। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।
চলতি হজ মৌসুমে ওষুধ সরবরাহ, নজরদারি, পর্যবেক্ষণ ও অগ্নি নির্বাপন কাজে ড্রোন ব্যবহার করছে সৌদি আরব। আগে হাজিদের শুধু ওষুধ পৌঁছতে যেখানে 90 মিনিট লাগতো, এখন ড্রোনে তা মাত্র 6 মিনিটেই পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। এদিকে কড়া নজরদারির ফলে হজের অনুমতি ছাড়া মক্কায় প্রবেশের চেষ্টা করায় 2,69,000-এরও বেশি মানুষকে আটক করেছে সৌদি প্রশাসন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এবার হজের সময় ড্রোনের সাহায্যে ওষুধ সরবরাহের উদ্যোগ নিয়েছে সৌদি আরব। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল জালাজেল আরব নিউজকে জানান, এটি 2 বছর ধরে চলা গবেষণা ও পরীক্ষার ফল। তিনি বলেন, এই উন্নত প্রযুক্তির মূল উদ্দেশ্য হল হজ মৌসুমে দ্রুত ও কার্যকরভাবে ওষুধ পৌঁছানো। আগে যেখানে ওষুধ পৌঁছাতে গড়ে 90 মিনিট সময় লাগত, সেখানে এখন ড্রোন ব্যবহারে মাত্র 6 মিনিটেই তা সম্ভব হচ্ছে। লাখ লাখ হজ প্রত্যাশীর উপস্থিতিতে পবিত্র স্থানগুলোতে যানজট ও ভিড়ের কারণে আগে ঔষধ পৌঁছানো ছিল চ্যালেঞ্জিং। এখন ড্রোন এই সমস্যাগুলো কাটিয়ে দ্রুত ও কার্যকরভাবে ঔষধ পৌঁছে দেবে। এই ড্রোনগুলোতে একটি বিশেষ ধরনের কুলিং সিস্টেম সংযুক্ত রয়েছে, যা উচ্চ তাপমাত্রার পরিবেশে কাজ করতে সক্ষম। আল জালাজেল জানিয়েছেন, গত 2 বছরে বিভিন্ন তাপমাত্রায় ব্যবহার করে এই প্রযুক্তির সফল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। এই উদ্যোগটিও সৌদি ভিশন 2030-এর অন্তর্ভুক্ত, যার উদ্দেশ্য হল দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার আধুনিকায়ন ও ডিজিটাল প্রযুক্তিতে রূপান্তর। রোবোটিক সার্জারি, স্ট্রোক ব্যবস্থাপনা ও কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক স্বাস্থ্যসেবা চালু করে বিশ্বব্যাপী অনুপ্রেরণার উৎস হয়ে উঠছে সৌদি আরব। মন্ত্রী আরও জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় ভবিষ্যতেও বৈশ্বিক স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবেলায় আরও উদ্ভাবনী সমাধান উপস্থাপন করবে। তিনি বলেন, হাজিরা আগামী বছরগুলোতেও হজের সময় আরও উন্নত প্রযুক্তির অভিজ্ঞতা পাবেন। এদিকে চলতি বছর হজ পালন করতে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশ করতে চাওয়া 2,69,000-এরও বেশি মানুষকে আটকানো হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। বার্তা সংস্থা এপির তথ্য অনুযায়ী হজ মৌসুমে অবৈধ প্রবেশ ঠেকাতে এই কঠোর অভিযান পরিচালনা করা হয়। এদিকে সৌদি সরকার জানিয়েছে, অনুমতি ছাড়া হজ পালন করলে সর্বোচ্চ $5,000 পর্যন্ত জরিমানা ছাড়াও বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এমনকি সৌদি নাগরিক ও সৌদিতে বসবাসকারী প্রবাসীরাও এই নিয়মের আওতায় পড়বেন। এছাড়া হজ সংক্রান্ত নিয়ম ভঙ্গের কারণে 23,000-এরও বেশি সৌদি বাসিন্দার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি 400টি হজ কোম্পানির লাইসেন্সও বাতিল করা হয়। সৌদি প্রশাসন জানায়, এই বছর প্রথমবারের মতো হজে ড্রোন ব্যবহার করা হচ্ছে। এগুলো নজরদারি, পর্যবেক্ষণ ও অগ্নি নির্বাপন কার্যক্রমে ব্যবহৃত হচ্ছে। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আল ওমারি বলেন, হাজিদের ওপর তাদের দৃষ্টি রয়েছে, যারা নিয়ম ভঙ্গ করবে তাদেরই আটকানো হবে। শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রতিটি মুসলমানের জন্য জীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ। তবে সাম্প্রতিক সময়ে তাপমাত্রা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় হজ পালনের সময় নানা ধরনের উদ্বেগ দেখা দেয়। হাজিদের খোলা আকাশের নিচে প্রচণ্ড গরমে হজের বিভিন্ন নিয়ম পালন করতে হয়। প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ হজে অংশগ্রহণ করেন, ফলে অনেক সময়ই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা যেমন পদদলন এবং অন্যান্য কারণে প্রাণহানির ঘটনা ঘটে থাকে। ইফাত জাহান, বাংলা ভিশন। মানবিক সহায়তা ও প্রতিবাদের বার্তা নিয়ে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে যাচ্ছেন সুইডিশ জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থানবার্গ। ইতালির দক্ষিণাঞ্চলীয় সিসিলির কাতানিয়া বন্দর থেকে ম্যাডলিন নামের একটি ত্রাণবাহী জাহাজে গ্রেটা ছাড়াও আরও 11 জন আন্তর্জাতিক মানবাধিকার কর্মী রওনা দিয়েছেন। এই অভিযানের মূল লক্ষ্য গাজার উপকূলে পৌঁছে জরুরি ত্রাণ বিতরণ এবং বর্তমান মানবিক বিপর্যয় নিয়ে বিশ্বব্যাপী জনসচেতনতা তৈরি করা। বিস্তারিত মিরফাজদের আপডেট ডেস্ক রিপোর্টে। 2007 সালে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই ইসরায়েল গাজা উপত্যকার উপর কঠোর অবরোধ আরোপ করে। এই অবরোধ স্থল, আকাশ ও সমুদ্র 3 দিক থেকেই কার্যকর করা হয়েছে, যার মধ্যে সামুদ্রিক অবরোধ অন্যতম। ইসরায়েলের দাবি, এই অবরোধের লক্ষ্য হল হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর কাছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পৌঁছানো ঠেকানো। ইসরায়েলি আগ্রাসন ও দীর্ঘমেয়াদী অবরোধে বিপর্যস্ত গাজা উপত্যকায় মানবিক সংকট চরমে পৌঁছেছে। ইসরায়েল গাজার উপকূলে কোনো পণ্যবাহী বা ত্রাণবাহী জাহাজ প্রবেশ করতে দেয় না। অবরোধের কারণে ফিলিস্তিনি জেলেরাও নির্দিষ্ট সীমার বাইরে যেতে পারেন না। ফলে খাদ্য, ঔষধ ও ন্যূনতম জীবনধারণের উপকরণ সংকটে সেখানে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন অসংখ্য নিরীহ মানুষ।
এমন সংকটময় মুহূর্তে সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গ মানবিক সহায়তা ও প্রতিবাদের বার্তা নিয়ে গাজা উপত্যকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। ইতালির দক্ষিণাঞ্চলীয় সিসিলির কাতানিয়া বন্দর থেকে ম্যাডলিন নামের একটি ত্রাণবাহী জাহাজে গ্রেটা ছাড়াও আরও 11 জন আন্তর্জাতিক মানবাধিকার কর্মী রওনা দিয়েছেন। গ্রেটার সঙ্গে রয়েছেন গেম অব থ্রোনস খ্যাত অভিনেতা লিয়াম ক্যানিংহাম ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসানের মতো মানবাধিকার কর্মীরা। এই অভিযানের মূল লক্ষ্য গাজার উপকূলে পৌঁছে জরুরি ত্রাণ বিতরণ এবং বর্তমান মানবিক বিপর্যয় নিয়ে বিশ্বব্যাপী জনসচেতনতা তৈরি করা। যাত্রার আগে সংবাদ সম্মেলনে আবেগঘন কণ্ঠে বক্তব্য দেন গ্রেটা। এই মিশন বিপজ্জনক হলেও চেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। গাজার গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যই আমাদের এই অভিযান। আমরা সেখানে একটি মানবিক করিডোর খোলার চেষ্টা করছি। মানবতা রক্ষার জন্য আপনার কণ্ঠস্বর, প্ল্যাটফর্ম বা হাতে যা কিছু আছে সেটি ব্যবহার করুন। আমরা আপনাদের উপরই নির্ভর করছি। এই মিশন পরিচালনা করছে আন্তর্জাতিক সংগঠন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন, যারা দীর্ঘদিন ধরে গাজা উপকূলে ইসরায়েলের আরোপিত সামুদ্রিক অবরোধ ভাঙার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সংগঠকরা আশা করছেন বড় কোনো বাধা না এলে ম্যাডলিন আগামী 7 দিনের মধ্যে গাজার উপকূলে পৌঁছাতে পারবে। এর আগে 2011 সালে ফ্লোটিলার আরেকটি মিশন ড্রোন হামলায় ব্যর্থ হয়েছিল, যে ঘটনার জন্য ইসরায়েলকে সরাসরি দায়ী করেছে সংগঠনটি। মাত্র 15 বছর বয়সে স্কুল ফাঁকি দিয়ে সুইডেনের সংসদের সামনে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেন গ্রেটা থানবার্গ, যা বিশ্বজুড়ে তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। তিনি সরাসরি ও স্পষ্ট ভাষায় রাজনীতিবিদ ও বিশ্ব নেতাদের সমালোচনা করেন। সাহসী বক্তব্য ও কার্যক্রমের জন্য 2019 সালে টাইম ম্যাগাজিনের পার্সন অফ দ্য ইয়ার নির্বাচিত হন গ্রেটা। বিমানে যাতায়াত না করে রেসিং ইয়টে করে নিউ ইয়র্ক যাত্রা, আমিষ খাদ্য পরিহার ইত্যাদি দিয়ে গ্রেটা নিজেও পরিবেশ রক্ষায় সচেতনতা দেখিয়েছেন। দৃঢ় সংকল্প নিয়ে পরিবেশ আন্দোলনের নেতৃত্ব দেওয়ায় বিশ্বব্যাপী তরুণদের জন্য অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন গ্রেটা থানবার্গ। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।